শান্তির বার্তা নিয়ে দেশে বিদেশে বড়দিন উদযাপন, প্রার্থনায় সবার মঙ্গল কামনা। শুভ বড়দিন সবাইকে। আজ একটা খুশির দিন যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের এই প্রার্থনা পুরো জগতের জন্য যে শান্তি আসবে, দেশের জনগণ জাতির জন্য যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় বাগেরহাট থেকে একজন গ্রেপ্তার। নৌ নিরাপত্তার দাবিতে সদরঘাটে শ্রমিক সমাবেশ। দেশে বিনিয়োগে $1 বিলিয়ন তহবিল সংগ্রহের চেষ্টা। জুলাই অভ্যুত্থানের প্রেরণায় প্রবাসীদের উদ্যোগ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি সৌদির অপারেটর। স্ক্যানার বসালে আয় বাড়ার আশা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আজ শুভ বড়দিন। ভোরের আলো ফুটতেই গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। এ সময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের মঙ্গল কামনা করেন। আর জানাচ্ছেন শম্পা বিশ্বাস। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। ঈশ্বরপুত্র যিশুর এই বাণীর উদ্দেশ্য পৃথিবীতে পারস্পরিক সম্প্রীতি এবং বন্ধন সুদৃঢ় করা। বড়দিনে পৃথিবীতে মানুষরূপে আবির্ভূত হয়েছিলেন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল পৃথিবীতে প্রেম এবং শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে সবার মধ্যে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিন, শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। ভোরের আলো ফুটতেই রাজধানীর গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। অন্যের জন্য বাঁচা আর সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়াই বড়দিনের মূল মন্ত্র। সেই আদর্শকেই অনুসরণ করে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। বড়দিন উপলক্ষে বিশ্বের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আরও জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যালিসিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছেন পোপ ফ্রান্সিস। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিনের উদযাপন। পালন করা হবে 25 বছর পর ফিরে আসা রজত জয়ন্তী, ক্যাথলিক হলি ইয়ার। সেন্ট জন ল্যাটেরান, সেন্ট ম্যারি মেজর আর সেন্ট পল আউটসাইড দ্য ওয়ার্ল্ড পবিত্র এই দরজাগুলো বিবেচনা করা হয় মুক্তির দরজা হিসেবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, যে ভক্তরাই এই দরজা অতিক্রম করেন তারা হয়ে যান পাপমুক্ত। ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে এই দরজা আগামী 1 বছর প্রতিদিন 1 লাখ ভক্ত অতিক্রম করবেন। বড়দিনের প্রার্থনার পর বিশ্ববাসীর উদ্দেশ্যে পোপ বলেন, গরিব কাঠমিস্ত্রির ঘরে যদি যীশু খ্রিস্টের জন্ম হতে পারে, এর অর্থ পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সব জড়তা কাটিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। Ce ne sono tante desolazioni in questo tempo. Pensiamo alle guerre, ai bambini mitragliati, alle bombe sulle scuole e gli ospedali. স্থানীয় সময় বুধবার দুপুরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দা থেকে বড়দিনের বিশেষ ভাষণ দেবেন পোপ। এদিকে 5.5 বছর পর বড়দিনের আমেজ ফিরেছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল চার্চে। এই ক্যাথেড্রাল সবসময় আস্থা, একতা আর আশার প্রতীক হয়ে আসছে।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাতে। মধ্যরাতে পশ্চিম তীরের যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে চার্চ অব দ্য ন্যাটিভিটিতে প্রার্থনার জন্য আসেন ভক্তরা। ইসরায়েলের সেনা অভিযানের কারণে এই বছর বড়দিনের সাজ রব নেই শহরের রাস্তাগুলোতে। যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের মাঝে নেই উৎসবের কোনো আমেজ। তবে অনবরত হামলার মধ্যেই গাজার বিভিন্ন গির্জায় প্রার্থনায় অংশ নিয়েছেন ফিলিস্তিনের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কারণে এই বছর নেই কোনো আয়োজন। চার্চগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বছর নেই কোনো আলোকসজ্জা। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ পুরো বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, বড়দিন সহ ছুটির এই মৌসুম শুধু মার্কিনদের মধ্যে নয়, পুরো বিশ্বে শান্তি নিয়ে আসবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বড়দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে বেচাকেনা। বিষয় বিস্তারিত জানাবো। কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে জসিম পারভেজ। শুরুতেই মন্তোষের কাছে যাব। মন্তোষ, কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন এবং হোটেল বুকিংয়ের কত শতাংশ বুকিং হলো জানাবেন? উজ্জ্বল, কক্সবাজারে ব্যাপক উপস্থিতি রয়েছে পর্যটকের এবং হোটেলগুলোতে আসলে উপচে পড়া ভিড় বলা যায়। আমরা দেখছি যে মোটেল এখানে যে বিশেষ করে তারকা হোটেলগুলো রয়েছে শতভাগ কক্ষই কিন্তু বুকিং রয়েছে এবং মাঝারি মানের যে হোটেলগুলো সেখানেও 70 থেকে 80% কক্ষ কিন্তু বুকিং রয়েছে। আমরা দেখছি যে শুধু মোটেল নয়, এখানে শহরের অভ্যন্তরীণ যে ছোটখাটো হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় বেড়েছে এবং সবখানে যে পর্যটকের উপস্থিতি, এটির কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য, আমি যদি মোটেল জোন কিংবা এখানকার সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবখানেই কিন্তু পর্যটকের পদচারণা বেড়েছে এবং স্বাভাবিকভাবে বেচাকেনা বেড়েছে এবং এটি কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা স্বস্তির কারণ আসলে হয়ে দাঁড়িয়েছে। যদি বলি যে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আসলে পর্যটকদের প্রচুর চাপ কক্সবাজারে তৈরি হয়েছে এবং সেটি ক্রমশই আসলে বাড়ছে এবং ডিসেম্বরের শুরুর দিকে এসে সেটি ব্যাপক উপচে পড়া ভিড়ে রূপ নিচ্ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড়টি বাড়ছে এবং বড়দিন হিসেবে আজকেও আমরা দেখছি যে সকাল থেকে সৈকতের 3টি পয়েন্ট একেবারে লোকারণ্য বলা যায়। প্রচুর মানুষ এখানে রয়েছেন এবং এখানে যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে এখানে প্রচুর হকার রয়েছেন, এর বাইরে ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে যে টিউব বিক্রেতা কিংবা ছাতা চেয়ারের সাথে যারা জড়িত, সবখানে কিন্তু সবার মাঝে একটা উৎসব মুখরতা আসলে বিরাজ করছে এবং সবার মাঝে যে স্বস্তির কারণ সেটি হচ্ছে তাদের যে প্রত্যাশিত পর্যটকের উপস্থিতি, এটির কারণে সবার মাঝে একটা স্বস্তি। এখানে শুধু সৈকত নয়, সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য পর্যটন স্পট, বিশেষ করে সেন্ট মার্টিনে সম্প্রতি পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। প্রতিদিন 2000 পর্যটক সেখানে যাতায়াতের সুযোগ পাচ্ছেন এবং দৈনিক 4 থেকে 5টি জাহাজ কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে প্রতিদিন সকালে যাচ্ছে এবং সেখানে যে যাতায়াতের সুযোগ, এটির কারণে পর্যটকদের মাঝে যেমন স্বস্তি হচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যেও কিছুটা স্বস্তি আসলে ফিরেছে এবং এখানে সৈকত ছাড়াও শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে কিংবা এখানে যে ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, টেকনাফের যে কিছুটা নিরিবিলি সৈকত রয়েছে সেখানেও মানুষের উপস্থিতি বেড়েছে। এছাড়া মহেশখালের যে আদিনাথ মন্দির রয়েছে সেখানেও পর্যটকের উপস্থিতি বেড়েছে এবং সেখানকার যে বাণিজ্য সেটি কিন্তু চাঙা রয়েছে বলা যায় এবং এই বিপুল চাপটি আসলে আগামী মার্চ মাস পর্যন্ত থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা আশা করছেন এবং তারা বলছেন যে এই মৌসুমে হাজার কোটি টাকার বাণিজ্য তাদের হতে পারে, সেই আশাটি ব্যবসায়ীরা করছেন এবং এই যে পর্যটকদের উৎসব মুখরতা সেটি যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশাই তাদের রয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে এবার যাব কুয়াকাটায়। সেখানকার ভ্রমণ পিপাসুদের উৎসব উদযাপনের খবর জানাবেন সহকর্মী জসিম পারভেজ। উজ্জ্বল, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজ যীশু খ্রিস্টের যে জন্মদিন, সে উপলক্ষে কিন্তু সমগ্র জিও, এনজিও, আধা সরকারি সকল প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। সে কারণে কিন্তু ভ্রমণ পিপাসু যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু
ছুটে এসেছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনি জানেন যে এই বিস্তীর্ণ প্রায় 22 কিলোমিটার প্রশস্ত দৈর্ঘ্যের যে এই সৈকতটি, সেই সৈকতটি কিন্তু চোরাবালিহীন এবং নিরাপদ সৈকত। সে কারণে দিন রাত সব সময়ই কিন্তু এখানে পর্যটকের বিচরণে ঠাসা থাকে। আজ কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার ব্যত্যয় ঘটেনি। আজও কিন্তু লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত। বেলা যতই বাড়ছে ততই কিন্তু পর্যটকদের সমাগম ঘটেছে এই সৈকতে। এখানে বহু পর্যটক এবং বিভিন্ন বয়সের পর্যটক তারা সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। একই সঙ্গে যে এখানকার যে বিদেশি পর্যটক আসছেন, দেশি এবং বিদেশি, তারা কিন্তু গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয়ে কিন্তু তারা ছুটে যাচ্ছেন সেখানকার নয়ন অবিরাম দৃশ্য উপভোগের জন্য। এক কথা বলা যায় যে সৌন্দর্যের যে প্রাকৃতিক লীলাভূমি কুয়াকাটা বলা হয়, তার পুরোপুরি কিন্তু পর্যটকরা উপভোগ করছেন। এছাড়া যে এখানকার যে আদিবাসী রাখাইন রয়েছে, তাদের যে সেই ঐতিহ্যবাহী যে কুয়ো, সেই কুয়ো পরিদর্শন করছেন। যে নৌকায় আরাকান রাজ্য থেকে 250 বছর আগে এখানে এসেছে, সেই পালতোলা জাহাজ দেখছেন। এছাড়া এখানকার যে এশিয়ার বৃহত্তম যে বৌদ্ধ মূর্তি, বুদ্ধদেবের যে মূর্তি রয়েছে, সেই মূর্তিও দেখছেন। এবং এখানকার যে ধর্মীয় যে তাদের রাখাইনদের যে কৃষ্টি কালচার এবং এখানকার যে তাঁত বস্ত্র এবং এখানকার যে শুটকি উৎপাদনকারী প্রতিষ্ঠান যেগুলো শুটকি মাচাং রয়েছে, সেখানে পর্যটকরা বিচরণ করছেন। একই সঙ্গে যে অন্যান্য যে সকল দর্শনীয় স্পট রয়েছে সেখানেও তারা বিচরণ করছে। এক কথা বলা যায় যে কুয়াকাটা এখন পর্যটকের ঠাসা রয়েছে। এখানকার 3 শতাধিক হোটেল মোটেলের 90 থেকে 95% বুকিং আছে এবং ব্যবসা বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। বড়দিনের ছুটি ঘিরে ব্যবসা বাণিজ্য চাঙা, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। চাঁদপুরে জাহাজের 7 নৌ শ্রমিককে হত্যার ঘটনায় বাগেরহাট থেকে একজনকে আটক করেছে র্যাব। এদিকে নৃশংস এই ঘটনার বিচার দাবিতে নৌ নিরাপত্তায় লঞ্চঘাট, সদরঘাট লঞ্চ টার্মিনাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করছে নৌযান শ্রমিক দল। বিস্তারিত জানবো সহকর্মী রাব্বি হোসেনের কাছ থেকে। রাব্বি, জানাবেন মানববন্ধন থেকে তারা আর কি দাবি দাওয়া তুলে ধরছেন, পাশাপাশি আটককৃতের ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা? উজ্জ্বল, চাঁদপুরে 7 জন নৌ শ্রমিককে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজকে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী নৌ শ্রমিক দল। এই সদরঘাট লঞ্চ টার্মিনালে তারা এই মানববন্ধনটি করেছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী দল শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি এখানে উপস্থিত থেকে বলেছেন যে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে একটি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি আসলে দাবি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই ঘটনা যাতে সুষ্ঠু একটি বিচারের আওতায় আনা হয় সেটি দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। পাশাপাশি এই ঘটনার মাধ্যমে নৌ পরিবহন সেক্টরকে একটি আতঙ্কের সেক্টর হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে একটি মহল, সেই বিষয়টি আসলে তিনি দাবি করেছেন। পাশাপাশি এখানে যারা শ্রমিকরা রয়েছেন, নৌ শ্রমিক যারা রয়েছেন, তারা আসলে দাবি করছেন এই ঘটনার মাধ্যমে তাদের মনে আতঙ্ক তৈরি হয়েছে, যার কারণে তারা বিচারের দাবি করছেন। পাশাপাশি নৌ পরিবহনে যারা কাজ করেন, শ্রমিক থেকে শুরু করে যারা লঞ্চ মালিক শ্রমিক যারা রয়েছেন, সকলেই দাবি করছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সরকারকে। নিশ্চিতের পাশাপাশি তাদের যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে, তাদের যেই কার্যক্রম সেটি বাড়ানোর দাবি করেছেন। এবং এই ঘটনায় আমরা দেখেছি যে একজনকে জড়িত থাকার সন্দেহে একজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। তার সেই গ্রেপ্তারের বিষয়টি তারা র্যাবের পক্ষ থেকে আসলে ব্রিফিং করে জানানো হবে যে তার জড়িত থাকার বিষয়টি আসলে কতটুকু রয়েছে বা এই ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে। তবে 7 জনকে যেহেতু হত্যা করা হয়েছে সেটি আসলে নৃশংস, একইভাবে নির্মম বলে আসলে বলছেন এখানে যারা শ্রমিকরা রয়েছেন। তারা বলছেন যে তারা যেহেতু দিন নাই রাত নেই, তারা কাজ করে, নৌ পরিবহনে কাজ করে, তারা আসলে নিরীহ। অনেকে বলছেন যে তাদের যেই পারিশ্রমিক সেটা আসলে অনেক কম, তবে তাদেরকে এই হত্যার পিছনে তাদের কোনো ভূমিকা নেই বলেও অনেকে বলছেন। এবং বলছেন যে এই শ্রমিকদেরকে হত্যা করে আসলে কী ধরনের ফায়দা লুটতে চায় সেই বিষয়টি তারা আসলে জানে না। তারা দাবি করেছেন এই ষড়যন্ত্রের পেছনে বা এই হত্যার পিছনে যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে বা যারা জড়িত থাকতে পারে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তদন্ত করে একটি সুষ্ঠু বিচারের তারা দাবি করেছেন। এবং বক্তারা এটাই বলেছেন এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে আসলে সঠিক বিচারের মাধ্যম বা পন্থা আসলে তৈরি করতে হবে। এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবর। নৌ শ্রমিকদের মানববন্ধনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।
মেধাকে বিকশিত করতে হলে দেশে গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান তার। সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার প্রত্যাশিত ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো সহ সবার মধ্যে থাকা বৈষম্য দূর করারও আহ্বান জানান জামায়াতের আমির। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ, আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও আবাসন খাতের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ। দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হবে এই অর্থ। প্রবাসীরা বলছেন, জুলাই অভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়েই এমন উদ্যোগ। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা প্রায় 2 কোটি, যাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতি। জুলাই অভ্যুত্থানে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আন্দোলনে প্রবাসীদের ছিল সক্রিয় ভূমিকা। এবার আরও ভিন্নভাবে দেশের জন্য বড় কিছুর সম্ভাবনা নিয়ে আসছেন এই প্রবাসীরাই। একদিকে ডলার সংকট আর অন্যদিকে দেশের টালমাটাল অর্থনীতি। অভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগে এসেছে স্থবিরতা। এমন সময় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ। বিলিয়নস ফর বাংলাদেশ কনসেপ্টটা হচ্ছে প্রবাসে ছড়ে ছিটিয়ে থাকা 2 কোটি প্রবাসীদের থেকে সিলেক্টেড 1 মিলিয়ন প্রবাসী, যারা আমাদের ফিলোসফির সাথে অ্যালাইন্ড হয় যে আমরা দেশের জন্য কিছু দিতে আসব, কিছু নিব না। দ্য ফার্স্ট টাইম এভার আসছে যেখানে আমরা কন্ট্রিবিউশনটা দিচ্ছি দেশে ইম্প্যাক্টফুল সার্ভিসের জন্য। আমি যেই ডিভিডেন্ডটা পাবো সেটা আমার হচ্ছিল ইম্প্যাক্ট। নিতে নয়, দিতে এসেছি, এমন ভাবনায় আগামী 1 বছর সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা $1000 করে আমেরিকায় নিবন্ধিত কোম্পানিটির মালিকানা নিতে পারবেন। এরপর বিডা ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই অর্থ দেশে আসবে। এটা হিউজ একটা অ্যামাউন্ট, রাইট? এবং আমরা করছি জিনিসটা ফুল কমপ্লায়েন্স উইথ বিডা, বাংলাদেশ ব্যাংক। সো আমরা উইল ফলো অল দ্য রেগুলেশনস কারেক্টলি। আর তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেভাবে জিনিসটা করছি, শুধু ফান্ড না, ফান্ড প্লাস ট্যালেন্ট, নলেজ ট্রান্সফার প্লাস রিসার্চ, and that talent is hugely important along with the investment. You combine the investment and the talent and the actual application of the investment. এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, লং টার্ম বাংলাদেশের ফিউচার ইম্প্যাক্ট ইজ ভেরি স্ট্র্যাটেজিক, ভেরি হিউজ। বড় অঙ্কের এই টাকা বিনিয়োগ হবে আপাতত বেশ কয়েকটি উন্নয়ন খাতে, যেখানে গুরুত্ব পাবে প্রযুক্তি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন থেকে শুরু করে সম্ভাবনাময় আরও কয়েকটি খাতে। বিলিয়নস ফর বাংলাদেশ প্রজেক্টটাকে ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট বলে মনে করি, কারণ ফান্ড দিয়ে দেশের মাস ইউথ এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে দেশকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 3-0 চিন্তাকে সামনে রেখে সফলতা ছুঁতে চান প্রবাসীরা। যেই সেক্টরে যাই না কেন, স্কিল রিসোর্স দরকার। তার মানে আমার কিছু স্কিল রিসোর্স বানাইতেই হবে। এখন আমি এগ্রিকালচারে যাই, ম্যানুফ্যাকচারিংয়ে যাই, আর যে কোনো সেক্টরে যাই না কেন, আমরা খুঁজে বের করব কোথায় এই মুহূর্তে কোথায় কাজটা দরকার। ইনস্টেড আমি প্ল্যান করলাম যে এই 10টা সেক্টরে আমি যাব। আমরা 10টা সেক্টর আইডেন্টিফাই করছি, সেখান থেকে দেখা গেল যে লেটস সে রোবোটিক্স বা স্যাটেলাইট ইমপ্লিমেন্টেশন, এটা আমরা করতে চাই এবং এটাতে বড় ইম্প্যাক্ট আছে, সেটাও আমরা জানি। কিন্তু দেখা গেলো স্যাটেলাইট ইম্প্যাক্টটা এই মুহূর্তে দরকার নেই, কিন্তু এই মুহূর্তে একটা আমাদের
ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা জিনিস দরকার। ওয়াই ডোন্ট উই ডু এ লার্জ স্কেল অ্যাপ্লিকেশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট? বিলিয়ন ফর বাংলাদেশের লক্ষ্য এখানেই থেমে থাকা নয়। নিজ দেশের জন্য লাখো বাংলাদেশির এমন উদ্যোগ সফলতার আলো দেখলে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেবে বিলিয়ন ফর বাংলাদেশ। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। চালু হওয়ার ৬ মাসেও চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি টার্মিনাল অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 4.5 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতার এই টার্মিনালে 7 মাসে ওঠানামা করেছে মাত্র 27,000 TEUs। এতে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না বন্দর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে বাড়বে এই সমাধান। আরও জানাচ্ছেন হাজারা শিউলি। চলতি বছরের জুনে চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনালে কাজ শুরু করে প্রথম বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 7 মাসে মাত্র 30টি জাহাজ ভিড়েছে এই টার্মিনালে, অর্থাৎ মাসে গড়ে 4 থেকে 5টি জাহাজ ভিড়েছে। 15 ডিসেম্বর পর্যন্ত এই টার্মিনাল থেকে 27,000 TEUs রফতানি কন্টেনার জাহাজীকরণ করা হয়, কিন্তু স্ক্যানারের অভাবে এখনো আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। অন্যান্য টার্মিনালে চট্টগ্রাম বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষ স্ক্যানার বসালেও পিসিটিতে কে স্থাপন করবে সেটি নিয়ে জটিলতা ছিল। অবশেষে এনবিআর এর অনুমোদন পেয়ে নিজস্ব অর্থেই স্ক্যানার বসাচ্ছে আরএসজিটি। তবে এখনো পূর্ণাঙ্গ বন্ড লাইসেন্স পায়নি এই বিদেশি অপারেটর। পিসিটি এখনো আমদানি পণ্যবাহী কন্টেনার হ্যান্ডলিং করতে পারছে না এবং আমাদের তথ্য মতে পিসিটিকে সম্ভবত এখনো জাতীয় রাজস্ব বোর্ড থেকে বন্ড লাইসেন্স প্রদান করা হয়নি এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে পিসিটিতে এখনো কোনো কন্টেনার স্ক্যানার স্থাপন করা হয়নি। কর্ণফুলী নদীর মোহনা থেকে পিসিটির অবস্থান মাত্র 6 কিলোমিটার দূরে। এতে জাহাজে ভিড়তে সময় ও ব্যয় দুটোই কম লাগে। তাই পুরোদমে চালু হলে এই টার্মিনালটি পণ্য পরিবহন ব্যয় ও বন্দরের উপর চাপ কমাবে বলে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা। কিন্তু প্রয়োজনীয় সব যন্ত্রপাতি না আসায় এবং কাস্টমসের অনুমোদন জটিলতায় সেই সুযোগ কাজে লাগছে না। বিদেশি কোম্পানি, তাদের মডার্ন ইকুইপমেন্ট, তাদের অভিজ্ঞ অপারেটর, এটা আমাদের জন্য, আমাদের এক্সিস্টিং যারা কাজ করছে তাদের জন্য একটা প্রতিযোগিতা আসবে এবং আলটিমেট এটা আমাদের পোর্টের পারফরমেন্সকে বাড়াবে। আরএসজিটির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ে $18 পায় চট্টগ্রাম বন্দর। এক্ষেত্রে হ্যান্ডলিং কম হওয়ায় বন্দরের আয়ও কম হচ্ছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে আগামী ফেব্রুয়ারি থেকে আমদানি কন্টেইনারও ডেলিভারি দেওয়া হবে পিসিটি থেকে। প্রস্তুতি পর্ব শেষে তৃতীয় বছর থেকে যে পরিমাণ কন্টেনারই হ্যান্ডলিং হোক 2.5 লাখ TEUs হ্যান্ডলিং এর অর্থ দিতে হবে বন্দরকে। আগামী 1-2 মাসের মধ্যে তারা এই কাস্টমসের শর্তাদি পূরণ করে তারা ইম্পোর্ট কার্গো হ্যান্ডেল শুরু করতে পারবে। 3 বছর এদের প্রিপারেশন টাইম সেটা শেষ হলেই আমরা তাদের হ্যান্ডলিং যাই হোক না কেন আমরা 2.5 লাখ TEUs বিপরীতে আমরা আমাদের হিচ্ছাটা পাবো। 2022 সালের জুনে 1230 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়। 2023 ডিসেম্বরে টার্মিনালটি পরিচালনার জন্য আরএসজিটির সাথে 22 বছরের চুক্তি করে চট্টগ্রাম বন্দর। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। আবারও বড়দিন উৎসবের খবর। রাজধানীর মতো সারা দেশেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যথাযথ ধর্মীয় আচার, রীতি ও প্রার্থনার মধ্য দিয়ে যিশুকে স্মরণ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন অনুসারীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। চট্টগ্রামের পাথরঘাটা পবিত্র জপমালা রানীর ক্যাথেড্রালে বইছে আনন্দ আমেজ। শুধু এই গির্জাই নয়, আনন্দে মুখর নগরীর সকল চার্চ। সকালে বিশেষ প্রার্থনায় শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনা সঙ্গীতে মাতেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিতে বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি কামনার বার্তা ছড়িয়ে যাক, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করব, তারপর মানুষের ঘরে গিয়ে পিঠাপুলি খাবো। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। বিশেষ প্রার্থনায় আমরা নিবেদন করব আমাদের দেশকে, বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে।
খুলনায় সকাল 8টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। নগরীর খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বড়দিনে গির্জায় গির্জায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। শীতের সকালে সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্ট ধর্মমতে ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের আগমনী গান দিয়ে শুরু হয় বড়দিনের প্রার্থনা। বাহারি পোশাকে সজ্জিত হয়ে শিশু কিশোর নারী পুরুষেরা প্রার্থনায় অংশ নেন। ভক্তি অর্চনা আরাধনায় স্মরণ করা হয় তাদের শান্তির বাহককে। সারা দেশের মতো ময়মনসিংহেও উদযাপিত হচ্ছে বড়দিন। সকালে গির্জাগুলো পূর্ণ হয়ে ওঠে ভক্ত অনুসারীদের ভিড়ে। বিশ্বের সকল মানুষের শান্তি কামনার বার্তা ধ্বনিত হয় সকলের মুখে। মেহেরপুরের চার্চগুলোতে প্রার্থনায় যিশুর মহিমা কীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলা হয়। দেশের অন্যতম বৃহত্তম খ্রিস্টান পল্লী মুজিবনগর উপজেলার বল্লভপুর, ভবেরপাড়া ও রতনপুর দিনটি উপলক্ষে সেজেছে বর্ণিল সাজে। প্রত্যয় দাস, এখন। 80-র দশকেও দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছিল পাট। সোনালী আঁশের উপর নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। কালের পরিবর্তনে সেই পাটের উৎপাদন বিপণন মুখ থুবড়ে পড়ে। এ অবস্থায় পাটের নতুন জাত উদ্ভাবন করে কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে পাট গবেষণা ইনস্টিটিউট। এতে দেশের অর্থনৈতিক সক্ষমতা অর্জন হবে বলে আশা বিশেষজ্ঞদের। জসিম পারভেজের তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। মাঠে দোল খাচ্ছে সবুজ পাট। দীর্ঘ 1 যুগ পর ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে কলাপাড়ার পাট চাষিদের মুখে। আর এই সফলতার মূল কারিগর পাট গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক, যারা উদ্ভাবন করেছেন উচ্চ ফলনশীল কেনাফ 9 ও দেশি জাতের 2 ধরনের পাট। এতে খুশি কৃষকরা। এবার সবজির পাশাপাশি যদি লাগাই তাহলে এটা সফল হবে। এটাও তো আবার আরেকটা সবজি। আমরা এখন পাট উৎপাদন করছি এবং আমরা শাকও পাচ্ছি এবং পাশাপাশি আমার এই শাক থেকে আবার পরবর্তীতে আমরা বীজও পাবো। দেশি জাতের পাট চাষে মিলত না কাঙ্ক্ষিত সফলতা। পাট গবেষণা ইনস্টিটিউটের তদারকিতে পাটের উৎপাদন বেড়েছে বলে দাবি এই গবেষকের। 70 দশকে আমাদের পাটের উৎপাদন ছিল, এরিয়া ছিল 12 লক্ষ মেট্রিক টন হচ্ছে পাট উৎপাদন হতো আমাদের। আর আমাদের জমি ছিল 7.48 লক্ষ হেক্টর জমিতে। এখন যে উৎপাদনটা হচ্ছে সেটা কিন্তু 16 লক্ষ মেট্রিক টন পাটের উৎপাদন। এটা কিন্তু বেড়েছে। গবেষকদের প্রত্যাশা, এই বীজ উদ্ভাবনের কারণে সাশ্রয় হবে দেশের 70 থেকে 80 কোটি টাকা। এই জাতটাকে নিয়ে আমরা এখন গোটা বাংলাদেশ মানে আমরা প্রশিক্ষণ দিয়ে চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। পাট চাষের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। এই বীজের জন্য আমরা বপন করি জুলাই আগস্ট মাসে। এই পদ্ধতিতে আমরা যদি পাট বীজ উৎপাদন করি তাহলে বীজের পরিমাণ যেমন বেশি হয়, বীজের গুণগত মান ভালো থাকে এবং সময় লাগে প্রচলিত পদ্ধতির চেয়ে অর্ধেক। কৃষকের 1 কেজি বীজ দরকার, সে যদি 100 গাছ তার সবজি বাগানের চারিপাশে রোপণ করে দেয়, লাগিয়ে দেয়, চারা উৎপাদন করে, সে এক জায়গায় চারা করলো, চারাটা 20 দিন 25 দিন বয়স হলো বা 30 দিন বয়স হলো, তার সবজির বাগানের চারিপাশে 100 গাছ লাগে, তার 1 কেজি বীজ হবে। এইভাবে চাচ্ছি আমরা নিজের বীজ নিজে করে মানে ভালো ফসল উৎপাদন করা যায় এবং দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। তোষা জাতের পাট চাষের মাধ্যমে দেশে পাটের সোনালী অতীত ফিরে আসবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। জসিম পারভেজ, এখন, কলাপাড়া। চাঁদপুরের জাহাজে 7 খুনের ঘটনার মোটিভ খুঁজে পেয়েছে র্যাব। এ নিয়ে সংবাদ সম্মেলন করছে। বিস্তারিত জানবো সহকর্মী খালেদ সাইফুল্লাহর কাছে। খালেদ, জানাবেন 7 খুনের কারণ কি আর কি জানানো হলো ব্রিফিংয়ে? উজ্জ্বল, কিছুক্ষণ আগেই র্যাব এই আসামিকে, আকাশ মণ্ডল নামে যে আসামিকে গ্রেফতার করেছে বাগেরহাটের চিলমারি থেকে, তাকে কুমিল্লা র্যাব অফিসে নিয়ে এসেছে। আমরা এই বিষয়ে কথা বলছেন কুমিল্লা র্যাব 11-এর উপ অধিনায়ক মেজর সাকিব হাসান। আমরা তার সাথেই কথা বলছি যে এই ঘটনায় তিনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন যে এই আসামিকে কিভাবে ধরেছেন এবং তার সাথে জিজ্ঞাসাবাদে কি তথ্য পেয়েছেন। মূলত এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল এবং এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামি গ্রেফতারে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয় এবং
এই ঘটনার সাথে সম্পৃক্ত আসামিকে গ্রেফতারের নিমিত্তে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর সমন্বিত অভিযানিক টিম বাগেরহাট জেলায় অভিযান পরিচালনা করে গত 24 ডিসেম্বর তারিখ রাতে তাকে গ্রেফতার করা হয়। আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেয়া তথ্য অনুযায়ী সে মূলত মাস্টার, জাহাজের যে মাস্টার ছিল, মাস্টারের ওপর তার তীব্র ক্ষোভ ছিল, যেহেতু মাস্টার কর্মচারীদের বেতন ভাতা ছুটি এবং অন্যান্য সুবিধাদি সঠিক সময়ে প্রদান করতো না। এমনকি এমনও হয়েছে আসামির দেয়া তথ্য অনুযায়ী তাদের সুবিধাদি মাস্টার নিজেই গ্রহণ করত। যদি কেউ উচ্চ বাক্য করতো তাহলে মাস্টার তাকে কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই বেসিক্যালি তার চাকরি থেকে বিতাড়িত করে দিত এবং তাদেরকে বেতন দিয়েও বাড়িতে পাঠাতো না। এমত অবস্থায় এই আসামি, গ্রেফতারকৃত আসামি আকাশ মণ্ডল যখন অন্যান্য কর্মচারীদেরকে এই বিষয়ে প্রতিবাদ করতে বলে, তারা ভয়ে কেউ প্রতিবাদ করে না এবং এই মাস্টারের বিরুদ্ধে গ্রেফতারকৃত আসামি আকাশ মণ্ডলের একটি ক্ষোভের সৃষ্টি হয়। মূলত এই ক্ষোভ থেকে সে একটি পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে গত 18 ডিসেম্বর তারিখে সে 3 পাতা ঘুমের ওষুধ ক্রয় করে। ঘটনার দিন রাতে খাবারের সাথে 3 পাতা ওষুধ মিশিয়ে দেয় এবং যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মাস্টারকে সে গিয়ে মাস্টারের কক্ষে চাইনিজ কুড়াল দিয়ে হত্যা করে। মাস্টারকে হত্যা করার পর যখন সে বুঝতে পারে জাহাজের অবস্থানরত অন্যান্য সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে পারে, এই ভয়ে সে অন্যান্য যে সদস্য ছিল জাহাজের তাদের সবাইকে ক্রমান্বয়ে গ্রেফতারের চেষ্টা করে এবং এক সময় সে জাহাজ থেকে পলায়ন করে বাগেরহাটে আত্মগোপনে চলে যায়। শুনছিলেন র্যাবের কর্মকর্তারা জানাচ্ছিলেন যে তাকে কিভাবে তাকে উদ্ধার করেছে এবং সে কিভাবে সেই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং তাকে আদালতের সোপর্দের মাধ্যমে কিন্তু তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। উজ্জ্বল। রাজধানীর আগরগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের আবাসন মেলা চলছে। সেখানে আছেন তাজফিহা উখরোজ তুবা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তুবা, জানাবেন আবাসন মেলা তো প্রতি বছরই হয়, এবার মেলায় আলাদা কি আয়োজন রয়েছে, পাশাপাশি ক্রেতাদের সাড়া কেমন দেখছেন? উজ্জ্বল, গত সোমবার শুরু হওয়া 5 দিনব্যাপী এই আবাসন মেলার 3য় দিন আজ, এবং ধারাবাহিকভাবেই কিন্তু এই ধরনের আয়োজন হয়ে আসছে প্রতি বছর। সেই ধারাবাহিকতায় 26তম আসর আসলে বসেছে এই বছর, এবং আমরা ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে এবারের মেলায় আসলে অংশ নিয়েছে 220টি স্টল, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি যেমন রয়েছে ব্যাংক, এবং ব্যাংকে আসলে আমরা জানি যে 13% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ঋণ দেওয়া হয়, কিন্তু এই মেলায় আসলে 12%-এ সেটি নামিয়ে আনা হয়েছে এবং তারা বলছে যদি ক্রেতারা আগ্রহ দেখায় তারা সেটি আরও কমিয়ে আনতে আগ্রহী। এছাড়াও তারা বলেছে যে ক্রেতাদের মধ্যে আসলে ছোট থেকে মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদাই তুলনামূলক একটু বেশি। এছাড়া মেলা উপলক্ষে তারা আসলে বিভিন্ন ধরনের ছাড় আসলে দিচ্ছে, যা নিয়ে ক্রেতারাও আসলে সন্তুষ্ট। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলেছে যে এই মেলায় এসে আসলে তারা বিভিন্ন ধরনের ফ্ল্যাট বা প্রজেক্ট সম্পর্কে আসলে বিভিন্ন খুঁটিনাটি তথ্য আসলে জানতে পারছে, যা আসলে এই নাগরিক ব্যস্ততার মধ্যে তারা হয়তো সময় স্বল্পতার কারণে করে উঠতে পারে না, কিন্তু যেহেতু এই ধরনের মেলাগুলো এক ছাদের নিচেই হয়, তারা হয়তো একদিনে এসেই অনেক ধরনের তথ্য জানতে পারছে। এছাড়াও আসলে এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে র্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে, যা আসলে ক্রেতারা যখন এই মেলায় প্রবেশ করছে তাদেরকে র্যাফেল ড্র দেওয়া হচ্ছে এবং প্রতিদিন আসলে রাত 9টার সময় সেই র্যাফেল ড্র উইথড্র করা হচ্ছে এবং বিজয়ীদের জন্য আসলে বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহারের ব্যবস্থা তারা রেখেছে। এবং ক্রেতারা আসলে বলছে যে এখানে আসলে বিভিন্ন অনগোয়িং প্রজেক্টের পাশাপাশি তারা রেডি ফ্ল্যাট সম্পর্কেও ধারণা পাচ্ছে এবং তাদের জন্য আসলে এই আবাসন বিষয়ে যে ধারণা তা পেতে আসলে সুবিধা হচ্ছে। এবং ক্রেতা সমাগম আসলে যেহেতু আজ ছুটির দিন, সবাই আশা করছে যে আজ হয়তো ক্রেতা সমাগম বাড়বে। উজ্জ্বল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তুবা জানাচ্ছিলেন আবাসন মেলার খবর।
আসন্ন বিপিএলে দর্শক আগ্রহ বাড়াতে নানা আয়োজন করেছে বিসিবি। এরই ধারাবাহিকতায় ঢাকা সহ সিলেট এবং চট্টগ্রামে হবে কনসার্ট। বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বে আজ সিলেট জেলা স্টেডিয়ামে মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ঢাকার আয়োজনে পাকিস্তানের রাহাত ফাতে আলী থাকলেও সিলেটের মূল আকর্ষণ থাকছে নগর বাউল জেমস, সাথে থাকবেন আসিফ আকবর, মুজিয়া, সঞ্জয়, তোশিবা। দুপুর 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট। দর্শক ঢুকতে পারবেন বিকেল 5:30 পর্যন্ত। সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন 500 টাকায়। সিলভার ক্যাটাগরিতে খরচ পড়বে 1500 টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে 4000 টাকা। এনসিএলের টি-20 টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে আসর সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন আবু হায়দার রনি। এবার স্বপ্ন জাতীয় দলে ফেরার, তবে পেস বোলিং অলরাউন্ডার হয়েই টাইগার শিবিরে ফিরতে চান তিনি। আরও জানাচ্ছেন রেদওয়ান শাওন। ম্যান উইথ গোল্ডেন আর্মস অ্যান্ড ব্যাট, আবু হায়দার রনি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। রনি ভাই, এভাবেও ফিরে আসা যায়? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ভালো হয়েছে, খুবই খুশি। নিজের ব্যাটিং এবং বোলিং যেভাবে করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, মানে অসাধারণ। যখন উইকেট নেয়ার তখন উইকেট নিয়েছেন, ব্যাটিংয়ে খুব কম সময় পেয়েছেন, যখন সময় পেয়েছেন খুব ভালো খেলেছেন, ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন। এই যে কনফিডেন্স লেভেলটা আসলে কতটা হাই এখন? আলহামদুলিল্লাহ, কনফিডেন্স লেভেল ভালো আছে, কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে থাকবেন তখন দেখবেন যে টুডে অর টুমোরো আপনার পারফরমেন্স আসবে। তো আমি চেষ্টা করছি আমার যে প্রসেস আছে, আমার যে স্ট্রেংথ আছে, এটাতে স্ট্রিক্ট থাকার। সো আলহামদুলিল্লাহ, ওটাতে স্ট্রিক্ট ছিলাম, এখন আল্লাহ সহজ করে দিয়েছে। আমাদের জাতীয় দলে বেশ কয়েক বছর ধরে আসে পেস বোলিং অলরাউন্ডার যেটা আমরা বলি, এই অভাবটা কিন্তু রয়ে গেছে। মাঝে সাইফুদ্দিন ভাইও ছিল, আপনি ছিলেন। সাইফুদ্দিন ভাই ইনজুরির সাথে লড়ছে, আপনি থ্রু আউট দ্য ক্যারিয়ার ট্রাই করেছেন নিজেকে ইমপ্রুভ করার, এবং এই টুর্নামেন্টে আপনাকে দেখে যা মনে হয়েছে দুর্দান্ত খেলেছেন সব পাশ দিয়ে। মানে এই পেস বোলিং অলরাউন্ডার আসলে একটা টিমের জন্য আসলে কতটা দরকারি? হ্যাঁ, অবশ্যই পেস বোলিং অলরাউন্ডার থাকলে আপনার টিমের কম্বিনেশন খুব ভালো হয়ে যায়, টিমের জন্য ইজি হয়, কারণ তখন আপনার একটা ব্যাটসম্যানও বেশি থাকে, একটা বলারও অপশন বেশি থাকে। দেখা যাচ্ছে যে উইকেট আমরা চিন্তা করে গেলাম একরকম, কিন্তু উইকেট বিহেভ করছে অন্যরকম, তখন আপনার কাছে অপশনস অনেক বেশি থাকে। তো আমিও এই দিকটাতে অনেক ফোকাস করছি, যেন আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারি, বা ব্যাটিং ভালো হচ্ছে এটা যেন কন্টিনিউ করতে পারি, তাহলে টিমের অপশনস বেশি থাকে এবং আমার জন্য পারফর্ম করা ইজি হয়। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যদি ফিট থাকেন, বয়সটা আসলে ম্যাটার করে না, কারণ ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর বয়সের সাথে সাথে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও বাড়ে। যদি জাতীয় দলে আবারও ডাক পান, নিজেকে কোন পজিশনে দেখতে চান অ্যাজ এ ব্যাটার? অ্যাজ এ ব্যাটার আমি কখনোই চিন্তা করি না, আমি সবসময় এখন আমার একটাই চিন্তা ভাবনা, আমি অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার খেলতে চাই। ব্যাটিংয়ে আসলে কোন জায়গাটা আপনার জন্য কমফোর্টেবল? আমি থ্রু আউট দ্য ক্যারিয়ার আমি সবসময় 7-8 ব্যাটিং করে আসছি, সো আমার কাছে ওই জায়গাটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শান্তির বার্তা নিয়ে দেশে বিদেশে বড়দিন উদযাপন, প্রার্থনায় সবার মঙ্গল কামনা। শুভ বড়দিন সবাইকে, আজ একটা খুশির দিন, যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের এই প্রার্থনা পুরো জগতের জন্য যে শান্তি আসবে, দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। বেতন ভাতা নিয়ে ক্ষোভ থেকে জাহাজে 7 খুন, ঘুমের ওষুধ খাইয়ে একাই হত্যা করেন আকাশ মণ্ডল, বলছে র্যাব। দেশে বিনিয়োগে $1 বিলিয়ন তহবিল সংগ্রহের চেষ্টা, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় প্রবাসীদের উদ্যোগ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি সৌদির অপারেটর, স্ক্যানার বসালে আয় বাড়ার আশা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।